বসন্তের আদরে মাখা একটি নতুন সকাল শুরু হলো। তোমরা হয়তো আমায় চিনবে না। আমার নাম প্রিয় ঘোষ। আমি একজন ফিজিওথেরাপিস্ট। সারাদিন নানা ধরনের পেশেন্টকে ভিজিট করে বেড়াই। কর্মসূত্রে এসেছি আমি কলকাতায়। আমি কলকাতার একটি মেসেতে নিজের জীবনটাকে কাটিয়ে ফেলছি। হ্যাঁ, সত্যি বসন্তকাল বটে। বাতাসে বাতাসে না রঙের গন্ধ মিশে আছে। খুব ভালো লাগে এই প্রকৃতিটাকে, যেন নতুন করে নিজেকে চিনতে পারি। এই প্রকৃতিটাকে যেন নতুন করে চিনতে পারি, বুঝতে পারি বাঁচার একটি নতুন অর্থ। আমার যে স্বভাব আর কি, ঘুম থেকে উঠে ব্রাশ করে বেরিয়ে পড়লাম পল্টুদার চায়ের দোকানে। যতদিন এই কলকাতার মেসে এসে আমি বাস করছি, ততদিন এই পল্টুদার চায়ের দোকানে গিয়ে আমার প্রতিদিনের আড্ডা জমে এবং চা খাওয়া হয়। যেন চায়ের প্রতি একটি আলাদাই আমার টান অনুভব হয়। তাই আজ পল্টুদার চায়ের দোকানে যেতে যেতে এক বৃদ্ধ মানুষ আমার চোখে পড়ল। আমি দেখলাম কিছুক্ষণ তাকে দাঁড়িয়ে। ঠিকভাবে বোঝাতে গেলে তার শারীরিক ব্যাখ্যা যেটা দাঁড়াবে সেটা হলো অনেকটা লম্বা দাড়ি, যেন তান্ত্রিক কিংবা বাবা গোছের মানুষের মতো। মাথা ভর্তি ছিল টাক এবং তার পরনে ছিল একটি ধুতি এবং একটি জীর্ণকায় পাঞ্জাবি। আমি বেশি সময় নষ্ট না করে চলে গেলাম পল্টুদার দোকানে এবং দোকানে পৌঁছে বললাম, পল্টুদা, এক কাপ চা দাও তো তাড়াতাড়ি, একটু ভালো করে। হ্যাঁ, দেখলাম ওই বৃদ্ধ মানুষটি ঠিক আমার পাশে এসেই বসেছে। বেশি কথা না বাড়িয়ে চায়ের কাপেতে দিলাম একটা চুমুক। খবরের পেপারটা হাতে তুলে পড়ে যেটা বুঝলাম, ওফ, বিয়ের পরও যেন কারোর শান্তি নেই। তোর চায়ের কাপটা আমি একটু জোরেই ছুঁড়ে ফেললাম। খবরের পেপারটা ধপ করে বেঞ্চের মধ্যে রেখে দিয়ে আমি বললাম, ভালোবেসে ছেড়ে যাওয়া যেন একটি এখনকার নতুন ফ্যাশন তৈরি হয়ে যাচ্ছে। কি করছে এই সমাজটা? সব মেয়ে এক, আমি জানি। এমন সময় সেই বৃদ্ধ মানুষটি আমায় বলে উঠল, তুমি তুমি জানো না, তাই তুমি বলছি। হতেই পারে না। স্বপ্নে কখনোই এক না। ভিন্ন মানুষ ভিন্ন প্রকৃতির হয়। এতক্ষণ পর সেই বৃদ্ধ মানুষটির মুখমণ্ডলের মধ্যে আমার ভালো করে দৃষ্টিগোচর হলো। আমি দেখলাম সেই বৃদ্ধ মানুষটির অর্ধেক মুখ যেমনভাবে তার মুখে থাকা দাড়িটি ঢেকে নিয়েছে, ঠিক তেমনভাবেই তার চোখটা ভারী মায়াময়, যেন প্রচুর জ্ঞান তার মধ্যে লুকিয়ে বসে আছে। কিন্তু হঠাৎ করে যেন আমার হাসি পেয়ে গেল। আমার হাসিটা একটু চাপার চেষ্টা করলাম। আমার হাসি পাওয়ার কারণটা কিছুই না, সেই খুঁড়োর টাক মাথা, যেন সূর্যের পড়ন্ত আলো তার টাকের মধ্যে ঠিকরে ঠিকরে পড়ছে এবং সেটা আরো চকচকে হয়ে উঠছে। আমার এই হাসিটা আটকানোর অপ্রাণ চেষ্টা করতে করতে বললাম, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কি এই এলাকায় নতুন? বৃদ্ধ মানুষটি আমায় উত্তরে জানালো, হ্যাঁ বাবা, আমি এই এসেছি নতুন তো, মানে এই এলাকায় পুরো নতুন, বুঝলে তো। এই আমার কেউ তো নেই, বুঝতেই পারছো। কেউ নেই মানে? কি আপনার পরিবারে আপনার ছেলে মেয়ে? না বাবা, কেউ নেই। এই এলাকাতে প্রথমবার এলাম তো, মানে একটা ঘর ভাড়া নিয়েছি। তোমরা কি ক্লাবের সাথে যুক্ত তুমি? না, আমি ঠিক ক্লাবের সাথে যুক্ত না। আপনার নাম কি? ও, ও কথায় কথায় তোমাকে তো আমার নাম বলতেই ভুলে গেলাম। আমি আমি হচ্ছি কানাই, কানাই খুড়ো।
কানাই খুড়ো, কি বলো? নামটা শোনার পর আমি একটু হেসেই ফেললাম। মনে মনে ভাবলাম যে খুড়োকে ঠিক যেমন দেখতে তেমনই ঠিক তার নাম, জমবে ভালো। আমার কিছু বলতে যাওয়ার আগেই খুড়ো হঠাৎ আমায় প্রশ্ন করে বসলো। তুমি কোথায় থাকো বাবা? তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম হচ্ছে প্রিয় ঘোষ, আর আমি একজন ফিজিওথেরাপি করি। মনে মনে ভাবলাম, এই রে, খুড়ো হয়তো আমাকে রোগের কথা বলতে এবার আরম্ভ করবে। চা খাওয়াটাই মাটি। তো তুমি এই পাড়াতেই থাকো বুঝি? আগে হ্যাঁ, এখানটাতে একটা মেস আছে, ওখানেই থাকি। আপনি কোথায় থাকেন? এই সামনেই আছে আমার ঘর, চ তোকে নিয়ে যাই, চ। আমি মনে মনে একটু ইতস্তত বোধ করতে করতে বললাম, আজকে না দাদু, আবার নয় অন্য কোনো দিন যাব। কি রে ছোড়া, বুঝতেই তো পারছিস বুড়ো মানুষ একলা ছেড়ে দিবি? চ চ আমার সাথে চ, তোকে খেয়ে ফেলবো না বাবা। শোন, যাওয়ার আগে একটা বিড়ির প্যাকেট কিনতো, আমার বড্ড ভাল লাগে জানিস। কি? বিড়ি? বিড়ি কিনে কি হবে? পাগল নাকি? বলাই বাহুল্য, ডাক্তার মানুষ তো, তাই আমার ঠিক নেশা ভাঙটা পোষায় না। এই কথা শোনার পর খুড়ো আমার পিঠ চাপড়ে আমাকে বলল, ওরে, বিড়ি তো উন্নতির সিঁড়ি রে। আমি মনে মনে ভাবলাম, এই বুড়ো নির্ঘাত কোনো পাগল। বুড়ো নিজের ঘরেতে আমাকে নিয়ে যাবে বলে যখন আমার হাত টানতে আরম্ভ করলো, তার হাত টানাটানির জেরবারে আমি তাকে বললাম, চলো তাহলে। শোনো খুড়ো, আমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবো, আমার কিন্তু আবার কাজ আছে, জানো তো। এমন সময় বুড়ো আমায় এক প্রশ্ন করে বসলো। কি রে, তুই ভূত ভগবানে বিশ্বাস করিস? আমি বললাম, না গো, একদম না, ওসব কথা একদম আমার সামনে বলবে না, আমি একদম বিশ্বাস করি না। এই চির নাস্তিকতার কারণ হচ্ছে আমি অনেক অল্প বয়সেই নিজের বাবা মাকে হারাই, তাই আমার জীবনের আদালতে ভগবান একজন দোষী। আমার মুখ থেকে এই কথাটা শোনার পর খুড়ো আর কিছু বলল না। আমি দেখতে পেলাম তার ঠোঁটে হালকা একটি হাসি। ভালো কথা। পুরো তার ঘরের মধ্যে আমাকে নিয়ে প্রবেশ করলো। তার ঘরটা এমন কিছু বর্ণনা দেওয়ার মতন খুব একটা বেশি কিছু নেই, সামান্য যেমন ঘর হয় সেমনি ঘর, একলা মানুষের। আমি ঢুকলাম, শুধু আমার চোখের মধ্যে আটকালো একটি ব্যাগ, কেমন যেন ভিন্ন ধরনের ব্যাগ। আমি এমন ধরনের ব্যাগ কখনো দেখিনি, মানে ব্যাগ বলতে ওইটা একটা টিনের বাস্কের মতন, কিন্তু কত সুন্দর সোনালি রং দিয়ে কাজ করা। আমায় সে বলল, শোনো না, যখন চলেই এসছো ওই ওই ব্যাগটা দেখতে পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ। ওই ব্যাগটা না ভীষণ ভারী, তুমি একটু খোলো তো। ওই ব্যাগের মধ্যে একটা না বই আছে, হ্যাঁ, সেই বইটা আমায় একটু বের করে দেবে? আমি দেখলাম, উফ, মহান জ্বালায় পড়া গেল তো, এ বুড়ো আমাকে তো কাজ করাচ্ছে। উফ, এসে একটা মহা ফাপড়ে পড়লাম। ঠিক আছে। আমি ঘরের ভিতর ঢুকে গিয়ে সেই বই রাখার বাস্কটি খুললাম। খুলে আমি বুঝতে পারলাম যে আমার শরীরটা ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছে। সামনে পেলাম একটি অন্য রকমের বই, যেন অন্য কোনো ধাতু দিয়ে তৈরি এই বইয়ের বুক কভার। বুক কভারটা ঠিক কেমন ধরনের দেখতে তা ব্যাখ্যা দেওয়া বড়ই কঠিন। সবথেকে বেশি সাদৃশ্যময় এবং চোখে পড়ার জিনিসটি হলো বুক কভারের উপরে লেগে থাকা এক ধরনের একটি মণি জাতীয় পাথর। খুব কষ্ট করেই বাক্স থেকে বইটি চাগিয়ে বের করলাম।
বই এবং পাথরটির ব্যাপারে সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করছি। বইটি যেন একটি অন্য কোনো জগতের কোনো ধাতু দিয়ে তৈরি, যেই ধাতুটি এই জগতের হতেই পারে না। বুক কভারের মধ্যে লেগে থাকা সেই মণিটির বর্ণনা ঠিক এই রকম যে সেই মণিটির রং ছিল হলুদ রঙের। মণিটির মাঝখানে ছিল এক জমাট বাঁধা রক্তবিন্দু। মণিটির মধ্যে হাত দিয়ে বুঝতে পারলাম যে আমার শরীরের প্রতিটা কোষ যেন তার ছোঁয়াতে গরম হয়ে উঠছে। ঠিক যেই তাপটা আমাদের শরীরের মধ্যে জ্বর হলে বুঝতে পারি, ঠিক যেন সেরকমভাবে আমি উদ্ভাসিত চোখে সেই খুঁড়োর দিকে তাকালাম। ধন্যবাদ ধন্যবাদ, তুমি আমার অনেক বড় উপকার করলে। সময় পেলে এসো কিন্তু। হ্যাঁ, আসবে, অনেক গল্প আড্ডা হবে। ঠিক আছে? ঠিক আছে, আমি আসছি তাহলে আজকে। মনের মধ্যে জমল প্রশ্নের ঘন কালো মেঘ, যেই মেঘের প্রত্যেকটি জট খুলতে পারবে শুধুমাত্র ওই হুড়ো। নিজেকে যেন অন্যরকম অনুভূতির মধ্যে একটি স্পর্শিত ভাব অনুভব করলাম। কেন জানি না আমার মনে হচ্ছে আমার শরীর হয়তো ওই ঘরের বাইরে চলে এসছে, কিন্তু আমার মনটা সেই বইয়ের পাতার মধ্যেই রয়ে গেছে। বুড়োর সাথে দেখা করার প্রবল ইচ্ছা জাগলো আমার মনে। খুব নতুন ধরনের একটি টান অনুভব করলাম ওই পাগলা গোছের বুড়োটির সাথে। নিশ্চয়ই দেখা করব, আবার দেখা হবে। আর দেখা হলে পরে আমার প্রত্যেকটি প্রশ্নের একটি একটি করে জট খোলার চেষ্টা করব। সময়ের ফাঁকে লিখে রাখলাম সমস্ত জিনিসটা নিজের ডায়েরির পাতায়। মার্চ মাস, রাত 10টা। খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। আজকের জন্য এতটাই। আমি অধীর আগ্রহে আপনাদের কমেন্টের জন্য প্রতীক্ষা করব। আজকে আপনারা শুনলেন কানাই খুড়োর প্রথম পর্ব। এর মধ্যে শুধু আমি পরিচিতিটুকুই দিয়েছি। আমি আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। এর দ্বিতীয় পর্বের মধ্যে আমি আরও আশ্চর্যকর কিছু ঘটনা এবং গল্প আপনাদের জন্য উপহার নিয়ে আসব। আশা করি সবার ভালো লাগবে। তো বেল আইকন ক্লিক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। গুড নাইট।